জামাত ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনসিপি, এলডিপি, খেলাফত মজলিস ইত্যাদি যে 11টা দল মিলে যে নির্বাচনী জোট গঠন করার কথা ছিল, সেইখান থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ অর্থাৎ চরমোনাই তারা বেরিয়ে গেছে। এই জোটে আর তারা এখন নাই। এখন 11 দলীয় জোটের পরিবর্তে 10 দলীয় জোট ঐক্যবদ্ধভাবে তারা মোট 253টি আসনে নির্বাচন করবেন। এই যে চরমোনাইয়ের পীর সাহেবের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ এই জামাতের জোট থেকে বেরিয়ে গেল, এটা কেন গেল? এই ব্যাপারে আমাদের কাছে কিছু খুবই গুরুত্বপূর্ণ এবং অতি গোপনীয় তথ্য হাতে এসেছে এবং ডকুমেন্টস হাতে এসেছে। কেন তারা জামাত ইসলামের জোট থেকে বেরিয়ে গেল? তাহলে আসেন আমরা আল্লাহর নাম নিয়ে শুরু করি যে কেন, কোন পরিকল্পনা মাফিক তারা এখানে এসেছিল এবং তাদের কোন পরিকল্পনা বাস্তবায়িত না হওয়ায়, কার প্ররোচনায় তারা এখান থেকে বেরিয়ে গেলেন এবং এককভাবে 268 আসনে নির্বাচন করার সিদ্ধান্ত নিলেন। জামাত আমির ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে প্রথম যোগাযোগ করেন। তার আগেও আপনারা ইতিহাস জানেন, ওই লম্বা ইতিহাসে আমি যাচ্ছি না। 2001 সালেও জামাতের তৎকালীন আমির মতিউর রহমান নিজামী তিনি চেষ্টা করেছিলেন চরমোনাই পীর সাহেবকে 4 দলীয় জোটে আনতে, কিন্তু সেই সময় জামাত থাকার কারণে তিনি আসেন নাই। তিনি ওই সময়ে এরশাদের সাথে জোট করেছিলেন, এটি আপনাদের মনে আছে? এরকম তাদের ইতিহাস এরকম যে তারা জামাতের সাথে কখনোই জোট করবে না। এবারেও যখন জামাত ইসলামের আমির তাকে ওই যে আগেই বলেছি ছাই দিয়ে ধরেছিলেন, এবার তিনি তো আসলে বাইম মাছ, তাই বাইম মাছ হওয়ার কারণে ছাই দিয়ে ধরেছিলেন। তো অবশেষে সেই ছাইয়ে কাজ করে নাই, অর্থাৎ তেল এত বেশি পরিমাণ মেখেছিল যে জামাত আমিরের ওই ছাইতে কাজ হয় নাই। ভবিষ্যতে হয়তো হবে। যাই হোক, তো জামাত আমির যখন তাদের সাথে যোগাযোগ করলেন, তখন চরমোনাই পীর সাহেবের ভিতরে একটা সুপ্ত বাসনা তার ভিতরে জেগে উঠল। তার চোখ দুটি চিকচিক করে উঠল একটা অজানা ভবিষ্যতের একটা বিরাট প্রাপ্তির আশায়। তিনি মনে মনে কল্পনা এঁকে ফেললেন যে তাহলে তো ভালোই হবে, জামাত ইসলামের আমির যেহেতু আমার কাছে এসেছে, তাহলে জোট করতে সমস্যা কি? আমার নেতৃত্বে জোট হবে, জামাতের আমির আমার কাছে থাকবে, আমার সাথে থাকবে, আমার অধীনে থাকবে, আমি এই জোটের নেতৃত্ব দিব। কিন্তু কয়েকদিন যেতে না যেতেই যখন জামাত আমির এরকম তার সাথে সহ আরো বাকি যে 9টি দল এদের সাথে যোগাযোগ করা শুরু করে দিলেন এবং জামাতের জনপ্রিয়তা হু হু করে বাড়তে থাকলো এবং আওয়ামী লীগ পলায়ন পরবর্তী সময়ে বিএনপির পরেই জামাতের অবস্থান, এরকম একটা পরিবেশ বাংলাদেশে স্পষ্টভাবে দৃশ্যমান হলো। তখন স্বাভাবিকভাবেই অন্য যাদের কাছে যাচ্ছে, এনসিপি বা ইসলামী ঐক্যজোট, খেলাফত মজলিস, তারপরে এলডিপি, এটা আলোচনা কিন্তু প্রত্যেকের সাথেই শুরু থেকেই চলছিল। তার ভিপি নুরুল হক নূর এর দল গণ অধিকার পরিষদ। তো যখন এরা জামাতের আমিরকে মোটামুটি নেতা মেনে নিয়েছিলেন এবং তার নেতৃত্বেই জোটটা হচ্ছিল, তখন তিনি দেখলেন চরমোনাই পীর সাহেব যে তার আশা তো গুড়ে বালি হচ্ছে, সে তো এখানে এই জোটের প্রধান হতে পারবে না। তাহলে কি করার? ঠিক সেই মুহূর্তে তার তো বিভিন্ন ধরনের মুরিদ আছে, আওয়ামী লীগ মুরিদ আছে, বিএনপি মুরিদ আছে, জাতীয় পার্টি মুরিদ আছে। এখন বিএনপির লোকজন যখন দেখলো যে জামাতের সাথে যদি ইসলামী আন্দোলন মিলে যায় এই চরমোনাইয়ের পীর সাহেব, তাহলে তো মুশকিল হয়ে যাবে, তাদের অনেকটা জয় নিশ্চিত হয়ে যাবে। তখন তার যে অর্থাৎ চরমোনাই পীর সাহেবের যে বিএনপি পন্থী মুরিদ, তিনি ছুটে গেলেন চরমোনাইয়ের পীর সাহেবের দরবারে। দেখুন ভিডিওটি, আমি কথা না বলে প্রমাণ দিচ্ছি, যে প্রমাণটি দেখুন সেখানে গিয়ে কি হলো। আসসালামু আলাইকুম। শুকরিয়া। গ্রাম পাইতে আছেন নাকি? গ্রাম তো পাইতেছে, অতিরিক্ত গ্রাম লাগতেছে। ভালো লাগতেছে না? ভালো লাগতেছে। ভালো জিনিস। শুকরিয়া। এই বলছিলাম ভাই, এটা আমরা এটা আর একটু মজা আছে। এটা দেখেন কেমন
ঠিক আছে ওই সেম প্যান্টের সময় অনেক ভালো লাগে আপনার আমার খুব ভালো লাগে আপনার মাজমুয়া তো তার এই বিএনপি পন্থী মুরিদের প্ররোচনায় তিনি অস্থির হয়ে গেলেন, গলে গেলেন, বিগলিত হয়ে গেলেন। মুরিদ সাহেব তাকে বলে দিলেন যে আপনি একা নির্বাচন করেন, আপনার অন্তত 150 আসনে জয়লাভ করার সম্ভাবনা আছে, আপনি জামাতের সাথে কেন যাবেন? জামাতের সাথে কি আপনার যাওয়া সাজে? জামাতের নেতৃত্ব কেন আপনি মানতে যাবেন? আপনি সারা বাংলাদেশের পীর, সারা বাংলাদেশের মানুষ আমরা আপনাকে পীর সাহেব বলে জানি, আর জামাতের নেতৃত্বে আপনি যাবেন, ওর নেতৃত্বে মানবেন কেন? তো তখন পীর সাহেব চিন্তা করলেন, তাই তো, কথা তো সত্যি বলেছে, তাহলে কি করা যায়? তখন ওই মুরিদ বললেন যে আপনি তো যাবেনই না, বরং একটা কাজ করেন, আপনি জামাতকে একটু চাপে রাখেন। কারণ ওই মুরিদ জানতেন যে চরমনাইয়ের পীর একটা আসনও পাবে না, একটাও পাবে না। তাহলে জামাতের জোটে তাকে লেলিয়ে দিয়ে যদি সে এই 100 মতো আসন ছিনিয়ে নিতে পারে, তাহলে জামাত বাদ, আগেই বাদ। বাকি যাদের সাথে জোট করবে তাদের তো ওরকম আরো অন্তত 60-70টা দিতে হবে। তাহলে জামাত যদি 150 আসনে নির্বাচন করে, এরকম কিন্তু তাদের প্ল্যান ছিল, তাহলে তো সে সংখ্যাগরিষ্ঠতা পাবে না। সুতরাং আমার পথ তখন ক্লিয়ার হয়ে যাবে। তাহলে হুজুর আপনি যান, আপনি 100 আসনের নিচে কোনো মতো অবস্থায় নামবেন না। কিন্তু যাই করুক, তারা যদি আপনাকে 100 আসন দিতেও চায়, তবুও শেষ পর্যন্ত কিন্তু আপনি জামাতের সাথে জোটে আপনাকে যাওয়া যাবে না। আপনার মূল উদ্দেশ্য হবে জামাতকে দুর্বল করা, তার আসন কমিয়ে দেয়া। এক্ষেত্রে একটা গল্প মনে পড়ে গেল, আপনারা জানেন ইমাম হুসাইনের কোনোদিন ফজরের নামাজ কাজা করাতে পারে না শয়তান। তো একদিন এমন ভাবে তাকে যে ধরছে যে হুজুর আর একটু ঘুমান, খুব শীত, আরাম করে দিছে। তো ওই দিন ইমাম হুসাইনের ফজরের নামাজ কাজা হয়ে গেছে। নামাজ কাজা হয়ে যাবার পরে ইমাম হুসাইন দ্রুত কাজা নামাজ পড়ে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন কান্নাকাটি করেছেন যে আল্লাহ খুশি হয়ে 70 দিন জামাতে নামাজ পড়লে যে সোয়াব হয়, ওই সোয়াব আল্লাহ তার একদিনে নামাজ কাজা করার কারণে দিয়ে দিছে। তো এই সোয়াবের হিসাব তো খবর কিন্তু শয়তানের কাছে থাকে। এখন শয়তান পরের দিন ফজরের নামাজে এসে ডেকে দিচ্ছে যে হুজুর তাড়াতাড়ি যান, আপনি ফজরের আজান হয়ে গেছে, নামাজ পড়ে আসেন। তো ইমাম হুসাইন তখন আশ্চর্য হয়ে গেল যে বলছে তুমি তো, তোমার কাজ তো এটা না, তোমার কাজ তো নামাজ থেকে বিরত রাখা মানুষকে। তখন উনি বলছে না হুজুর আপনি ভুল বললেন, আমার কাজ নামাজ থেকে বিরত রাখা না, আমার কাজ হচ্ছে সোয়াব কমানো। তো গতকাল আপনার সাথে আমার যে ব্যবসা হয়েছে, ওই ব্যবসায় আমার বিরাট লস হয়ে গেছে, আপনি তাড়াতাড়ি যান, নামাজ পড়ে আসেন। তো এরকম তাদের উদ্দেশ্য ছিল জামাতের আসন কমানো, জামাতকে দুর্বল করা, জামাত যাতে সংখ্যাগরিষ্ঠতা না পায়, এবং এই চাপে রেখে তাদেরকে একটা অস্থিরতার ভিতরে ফেলে দেয়া, এবং অপরদিকে তার বিএনপি বা অন্য যারা আছে তারা বেরিয়ে যাবে, এটাই মূল উদ্দেশ্য ছিল। এরপরে জামাত যখন একের পর এক তার সবগুলো দাবি প্রায় মেনে নিচ্ছিল, তখন কি হলো, চিন্তা করলে তো মেনে নিল, তো এখন কি করা যায়? তখন দাবি করে বসলো জামাতের একেবারে নিশ্চিত আসন যেখানে, যেমন আমি উদাহরণ দেই, তারা চেয়েছে হামিদুর রহমান আজাদের আসনটা, জামাতের যিনি প্রচার বিভাগের দায়িত্বে আছেন, কক্সবাজার 2। এরপরে চেয়েছেন জামাতের বর্তমান সেক্রেটারি জেনারেল যিনি মিয়া গোলাম পরোয়ার, তার আসনটা চেয়েছে। এরপরে চেয়েছে ওই যে চট্টগ্রামের শাহজাহান চৌধুরীর আসন। আচ্ছা বলেন, তাহলে এটা কি জোট রাখার মতো, জোটে থাকার মতো চাহিদা এটা? না, এটি আর যাই হোক, জোটে থাকার মতো চাহিদা এটি হতেই পারে না। কারণ এইটা কখনো কেউ চায়, কারো যদি বিন্দুমাত্র বিবেক থাকে, যে একটা দলের যে দল নেতৃত্ব দিচ্ছে সেই দলের সেক্রেটারি জেনারেল, তার নায়েবে আমির, তার মানে হেভিওয়েট প্রার্থীদের আসনগুলো চাচ্ছে, অর্থাৎ সেখানে তাদের দিতে হবে। তো জামাত স্বাভাবিকভাবেই এইটা মেনে নেয় নাই। এরপরে তারা চেয়েছিল যে তারা মিনিমাম 70টা আসনে নির্বাচন করতে, মিনিমাম 70টা আসনে তারা এসে থেমেছিল। পরে জামাত তাকে 45টা আসন দিয়ে দিল এবং 25টি আসন উন্মুক্ত রাখলো, যে ঠিক আছে তাহলে 25টি আসনে সবার প্রার্থী থাকবে, আপনারা নির্বাচন করেন, এখানে একটু জনপ্রিয়তারও একটু পরীক্ষা হয়ে যাক। তাহলে 25টা আর 45 কোথায়, 70টা কিন্তু হয়ে গেল। এতে রাজি না, করবে না, আসলে তো সে জোট করবে না, জামাতের সাথে আসবে না। উদ্দেশ্য তো তার জোট করা না, উদ্দেশ্য হচ্ছে জামাতকে বিপদে ফেলানো। এর ভিতরে আর একটা কথা, জামাতের কাছে তারা প্রধানমন্ত্রিত্ব চেয়েছিল, আমাদেরকে প্রধানমন্ত্রী দিতে হবে, আর আগে তো ওই যে জোটের নেতৃত্বে তো থাকতে চেয়েছিলই। এই সব প্রচেষ্টা যখন ব্যর্থ হয়ে গেল, তখন তারা আজকে সাংবাদিক সম্মেলন করে জানালেন যে তারা ওইখানে সাংবাদিক সম্মেলনে একজন নারী ছিল
নারী নেতৃত্ব কখনো ইসলামী আন্দোলন মানতে পারে না, নারীদেরকে তারা কখনোই গ্রহণ করবে না। সুতরাং ওইখানে আমরা, নারী যেখানে আছে সেখানে আমরা নাই। তো ওইখানে এনসিপির যে মেয়েটা মনিরা শারমিন, ও আসবে, মনে হয় কি এটা জানতো? শয়তানির তো একটা লিমিট থাকা দরকার। এই হুজুরগুলো, আমি জানি না এদেশের নারীরা কিভাবে নিবেন, তাদেরকে আপনারা ভোট দিবেন কিনা। এরা শুধু নারীদের নিয়ে, বিয়ে করা ছাড়া এরা নারীদের অন্য কোনো কাজে আর ব্যবহার করবে না। তো যারা নারীদের সাথে এ ধরনের আচরণ করে তাদেরকে নারীরা ভোট দেবে, তার কি কারণ থাকতে পারে? অবশেষে সব প্রচেষ্টা যখন ব্যর্থ হলো, তখন এই যে পালিয়ে গিয়ে তারা নিজেরা 268 আসনে এখন নির্বাচন করছে। করো। দেখছি যে মাঝরাতে আমির হামজার দুঃখ প্রকাশ। আমির হামজা ওয়াজ করে বেড়ায়, ওয়াজে নানা রকম উক্তি অঙ্গভঙ্গি করেন, অনেক রকম বিতর্কিত। আজকে কুষ্টিয়া 3 আসনে জামাত তাকে নমিনেশন দিছে। এটা নিয়ে আমার বক্তব্য আছে। এবার জামাতকে কোনো কোনো সময় চেনা যাচ্ছে না, এমন সব মানুষকে নমিনেশন দিছে, এমন সব মানুষকে জড়ো করতেছে, বোঝাই যাচ্ছে ক্ষমতায় যাওয়ার জন্য যেখানে যা সুবিধা দেওয়া দরকার সব ওই কৃষ্ণ নন্দীকে, এক হিন্দু ভদ্রলোককে দিছে নমিনেশন। এটা হইল? তারাও কি করবে, বেকায়দে পড়ে আছে। ঠিক আছে, যদি তাদের প্রতি একটু সহানুভূতিশীল হয়, তারাও আবার সেটা মেনে নিছে। এগুলি জামাতের সাথে তো যায় না। জামাতের একটা প্রথাগত যেই চরিত্র আছে, সেই চরিত্রের বাইরে এসে তারা একে ওকে নমিনেশন দিচ্ছে এবং বিপাকে পড়ছে। ইসলামী আন্দোলনকে কেন আনলো, যেখানে ইসলামী আন্দোলন খুব কট্টর শরিয়া আইনের পক্ষপাতী, তাদেরকে নিয়ে কি জোট করতে গেলে এখন তো ওরা প্রকাশ করে দিল যে না, জামাত ইসলাম মুখে ইসলাম বলে, কিন্তু তারা আসলে এই প্রচলিত যেই রাষ্ট্র কাঠামো তার মধ্যেই তারা থাকতে চায়। যাই হোক, এখন আমির হামজা, জিয়াউর রহমান, মরহুম জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকাকে নিয়ে একটা বক্তব্য দিছে, সেটা বেশ ভাইরাল হয়েছে এবং বেশ প্রতিক্রিয়া হয়েছে। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এটার ব্যাপারে খুব অশালীন বক্তব্য রাখছে, আমি সেটা আর উল্লেখ করলাম না। সেটা বলতেছে শুক্রবার দিবাগত রাতে নিজের ভেরিফাইড ফেসবুকে যে এক পোস্টে বলছে এই বক্তব্যটা 2023 সালের। সে সময় তিনি বিষয়টি নিয়ে অনুতাপ করেছিলেন, এখন আবারও তিনি ওই বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করছেন। ফেসবুক পোস্টে আমির হামজা লেখেন, মরহুম আরাফাত রহমান কোককে নিয়ে তার বক্তব্যটি ছিল অনাকাঙ্ক্ষিত। একটি বিষয় বোঝাতে গিয়ে, উদাহরণ দিতে গিয়ে তিনি ভুল করেছিলেন, সে কারণে তখনই তিনি দুঃখ প্রকাশ করেছিলেন বলেও উল্লেখ করেন। এর মধ্যে কিন্তু শেখ হাসিনার সন্তানদের নিয়েও তিনি এরকম বলছে যে এটা কি কোনো চেহারা, এটা কি ধরনের, মানে এমন ভাবে প্রকাশ করছে যে মনে হচ্ছে যেন এরা একটা মানে পশুর মতন দেখতে, এরকম একটা অশালীন, মানে খুবই, আমার ঠিক এই মুহূর্তে মনে নেই, কিন্তু সোশ্যাল মিডিয়াতে এটা দেখছি আমি, আর এটা নিয়ে সাথে সাথে এটা স্কিপ করে গেছি, দেখার রুচি পর্যন্ত হয়নি। তিনি বলছেন যে কিছু ব্যক্তি রাজনৈতিক উদ্দেশ্যে পুরনো বক্তব্যকে নতুন করে সামনে এনে নির্বাচনকালীন বক্তব্য হিসাবে প্রচারের চেষ্টা করছেন। তো ঠিক আছে, আপনার তো অতীত আসবেই, অতীতে আপনি কে, কি বলছেন, আপনার চেহারা কি ছিল, এখন আপনি লুকায় রাখছেন, গুপ্ত না সুপ্ত অবস্থায় আছেন, আবার তো নির্বাচিত হওয়ার পর আবার সেই প্রকাশটা ঘটবে। এটা আমি আমির হামজাকে, এই ধরনের কিছু বক্তা আছে যারা খুব সুইপিং কমেন্ট করে, ইসলামের নাম করে, ওয়াজের নাম করে তারা যে সমস্ত বয়ান দেয়, সেই সমস্ত বয়ানের মধ্যে থাকে হচ্ছে ঠাট্টা মস্কারা, মানে চটুল, মানে দর্শকদেরকে এই খারাপ কিছু উপাদান দিয়ে এদেরকে ধরে রাখা। যেমন চলচ্চিত্রের মধ্যে দেখেন না, ভালো চলচ্চিত্রটা অনেক সময় মানুষ দেখতে চায় না, এই জন্য ওইটাকে বিকৃত করে অশ্লীল চলচ্চিত্র বানায় এবং সেগুলি দর্শক আটকায়। এরা হচ্ছে সেই ওয়াজের হচ্ছে অশ্লীল অশালীন বক্তব্য দিয়ে তারা টিকে থাকার চেষ্টা করে। এবং মানুষও, অদ্ভুত ব্যাপার যে মানুষ আবার ভক্ত, তাদের কি সব স্লোগান দিচ্ছে, মানে হিজাব পরে মহিলারা পর্যন্ত, যেখানে তাদের বিরুদ্ধেই যায় সেই বাক্যগুলো, তারা আবার সেই বাক্যটাকে ধারণ করতেছে। আবার সেদিন একটা বাচ্চা মেয়ে দেখলাম ব দিয়ে একটা উচ্চারণ করে একটা বক্তব্য রাখে, অদ্ভুত, কোনোটাই দুঃখজনক ভাবে আমি সেই শব্দগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে পারছি না। এরা হচ্ছে তাই, এদের মাথার মধ্যে হচ্ছে বিকৃতি, মানুষকে নিয়ে খুবই বিকৃত, অশালীন, অমর্যাদাকর, মানে অসম্মানজনক উক্তি করে, মহিলাদের প্রতি তাদের সেই কিন্তু ওই লেবাস ধরে আছে ইসলামের, ধর্মটাকে, ধর্মের পবিত্রটাকে নষ্ট করে এইভাবেই।
এইসব লোকগুলোকে এবার মনে করছে যে এদের হাজার হাজার ভক্ত আছে, মানুষ শোনে, ভোট দেবে, জামাত ইসলাম আবার এগুলিকে পিক করছে। তার মধ্যে এই একজন আমির হামজা। দুঃখজনক, মানে ক্ষমতা কিভাবে একটা দলকে মানে আদর্শচ্যুত করে এবং উল্টো রাস্তার দিকে ধাবিত করে, এবারের নির্বাচনে বোধহয় জামাত ইসলাম সবচেয়ে বড় উদাহরণ। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।